आप लोग इमली बाबा का दर्शन नहीं करेंगे? বাবার নাকি একটা পোশাক কি উঠে আছে। আপনি এটা কি করলেন ধৈর্যটি বাবু? বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। সাপের ভাষা, সাপের শীষ, ফিস বালকিশনের বিষম বিষ। ধৈর্যটি বাবুর শরীর বরফের মতো ঠান্ডা। কোনো জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে আমি কল্পনাই করিনি। বাবা ডাকছেন, বালকিশন, বালকিশন, বাবা ডাকছেন। আর সে দ্বিতীয় বালকিশন কি সাপ, না মানুষ, নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? বালকিশন, বালকিশন, বালকিশন। আপনারা শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায়ের লেখা খগম দাশউইক অডিও বুকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেট্রোম্যাক্সের আলোতে বসে ডিনার খাচ্ছি। সবেমাত্র ডালনার ডিমে একটা কামড় দিয়েছি, এমন সময় চৌকিদার লক্ষ্মণ জিজ্ঞেস করলো, आप लोग इमली बाबा का दर्शन नहीं करेंगे? বলতে বাধ্য হলাম যে ইমলি বাবার নামটা আমাদের কাছে একেবারেই নতুন, তাই দর্শন করার প্রশ্ন ওঠেইনি। লক্ষ্মণ জানালো, জঙ্গল বিভাগের যে জিপটা আমাদের জন্য মোতায়েন করা হয়েছে তার ড্রাইভারকে বললেই সে আমাদের বাবার ডেরায় নিয়ে যাবে। জঙ্গলের ভেতরেই তার কুটির, ভারী মনোরম পরিবেশ, সাধু হিসেবেও নাকি খুব উঁচু স্তরে। ভারতবর্ষের নানান জায়গা থেকে গণ্যমান্য লোকেরা এসে তাকে নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি। এছাড়া আর যে ব্যাপারটা শুনে আরও কৌতূহল হলো সেটা হলো এই যে বাবার নাকি একটা পোশাক কি উঠে আছে, সেটা বাবার কুটিরের কাছেই একটা গর্তে থাকে। আর রোজ সন্ধেবেলা গর্ত থেকে বেরিয়ে বাবার কাছে এসে ছাগলের দুধ খায়। ধৈর্যটি বাবু সব শুনে টুনে মন্তব্য করলেন যে দেশটা বুজরুকিতে ছেয়ে যাচ্ছে, বিশেষ করে ভণ্ড সাধু সন্ন্যাসীদের সংখ্যা দিন দিন বিপজ্জনকভাবে বেড়েই চলেছে। পশ্চিমে যতই বিজ্ঞানের প্রভাব বাড়ছে আমাদের দেশটা ততই আবার নতুন করে কুসংস্কারের অন্ধকারের দিকে এগোচ্ছে। হোপলেস ব্যাপার মশাই, ভাবলে মাথায় রক্ত উঠে যায়। কথাটা বলে ধৈর্যটিবাবু হাত থেকে কাঁটা চামচ নামিয়ে রেখে পাশ থেকে ফ্লাই ফ্ল্যাপ বা মক্ষিকা মারণ দণ্ডটা তুলে নিয়ে টেবিলের উপর এক অব্যর্থ চাপড়ে একটা মশা মেরে ফেললেন। ভদ্রলোকের বয়স ৪৫ থেকে ৫০-এর মধ্যে, বেটে রোগা ফর্সা চোখা চোখা চেহারা, চোখ দুটো রীতিমতো কটা। আমার সঙ্গে আলাপ এই ভরতপুরে এসে। আমি এসেছি আগ্রা হয়ে, যাব জয়পুরে মেজদার কাছে ২ সপ্তাহ ছুটি কাটাতে। এখানে এসে ডাকবাংলোয় বা ট্যুরিস্ট লজে জায়গা না পেয়ে শেষটায় অনেক কাঠখড় পুড়িয়ে শহরের বাইরে এই ফরেস্ট রেস্ট হাউসে এসে উঠেছি। তাতে অবশ্যই আক্ষেপের কিছু নেই, কারণ জঙ্গলে ঘেরা রেস্ট হাউসে থাকার মধ্যে বেশ একটা রোমাঞ্চকর আরাম আছে। ধৈর্যটি বাবু আমার একদিন আগে এসেছেন, কেন এসেছেন তা এখনো খুলে বলেননি। যদিও নিছক বেড়ানো ছাড়া আর কোনো কারণ থাকতে হবে এমন কোনো কথাও নেই। আমরা দুজনে একই জিপে ঘোরাফেরা করছি। এখান থেকে ২২ মাইল পূবে দিক বলে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কেল্লা আর প্রাসাদ দেখতে। ভরতপুরের কেল্লাও আজ সকালে দেখা হয়ে গিয়েছে। আর বিকেলে গিয়েছিলাম কেওলা দেবের ঝিলে পাখির আস্তানা দেখতে। সে এক অদ্ভুত ব্যাপার। ৭ মাইলের ওপর লম্বা ঝিল, তার মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো ডাঙ্গা মাথা উঁচিয়ে রয়েছে। আর সেই ডাঙ্গার প্রত্যেকটিতে রাজ্যের পাখি এসে জড়ো হয়েছে। তার অর্ধেকের বেশি আমি কোনো কালেই চোখে দেখিনি। আমি অবাক হয়ে পাখি দেখছি, আর ধৈর্যটিবাবু ক্ষণে ক্ষণে গজগজ করে উঠছেন আর হাত দুটো অস্থিরভাবে এদিকে ওদিকে নাড়িয়ে মুখের আশপাশ থেকে উনকি সারাবার চেষ্টা করছেন। উনকি হলো একরকম ছোট পোকা, ঝাঁকে ঝাঁকে এসে মাথার চারপাশে ঘোরে আর নাক মুখে বসে। তবে পোকাগুলো এতই ছোট যে তাদের অনায়াসে অগ্রাহ্য করে থাকা যায়। কিন্তু ধৈর্যটিবাবু দেখলাম বারবার বিরক্ত হয়ে উঠছেন। বন জঙ্গলে এসে এত অধৈর্য হলে কি চলে? 8:30টার সময় খাওয়া শেষ করে সামনের বারান্দায় বেতের চেয়ারে বসে চাঁদনি রাতে জঙ্গলের শোভা দেখতে দেখতে ধৈর্যটিবাবুকে বললাম,
ধৈর্যটি বাবু, ওই যে লক্ষ্মণ যে বলছিল সাধু বাবার কথা, যাবেন নাকি দেখতে? ধৈর্যটি বাবু তার হাতের সিগারেটটা একটা ইউক্যালিপটাস গাছের গুড়ির দিকে তাক করে ছুঁড়ে ফেলে বললেন, কেউটে পোষ মানে না, মানতে পারে না। সাপ সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। ছোটবেলায় জলপাইগুড়িতে থাকতাম, নিজ হাতে অজস্র সাপ মেরেছি। কেউটে হচ্ছে বীভৎস শয়তান সাপ, পোষ মানানো অসম্ভব। কাজেই সাধু বাবার খবরটা কতটুকু সত্যি সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাল তো বিকেলে এমনিতেও কোনো প্রোগ্রাম নেই, সকালে বায়ানের কেল্লা দেখে আসার পর থেকেই আমরা ফ্রি। তা আপনার বুঝি সাধু সন্ন্যাসীদের উপর খুব ভক্তি? প্রশ্নটার পিছনে একটা বেশ খোঁচা রয়েছে, সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি জবাবটা দিলাম খুব সরলভাবেই। ভক্তির কথা আর আসছে কি করে? সাধু সংসর্গের কোনো সুযোগ হয়নি এখনো, তবে কৌতূহল আছে, সেটা অস্বীকার করব না। আমারও ছিল এককালে, কিন্তু একটা অভিজ্ঞতার পর থেকে আর। ধৈর্যটি বাবুর নাকি ব্লাড প্রেশারের ব্যারাম। বছর 10 আগে তার জ্যাঠামশায়ের পাল্লায় পড়ে তিনি এক সাধু বাবার দেওয়া টোটকা ওষুধ খেয়ে নাকি 7 দিন ধরে অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করেছিল, আর তার ফলে তার রক্তের চাপও নাকি বেড়ে গিয়েছিল। সেই থেকে ধৈর্যটি বাবুর ধারণা হয়েছে ভারতবর্ষের 90% সাধুই হচ্ছে আসলে ভণ্ড। ভদ্রলোকের বাবা বিদ্বেষটা বেশ মজার লাগছিল, তাই তাকে খানিকটা উস্কানোর জন্যই বললাম, কেউটের পোষ মানার কথা বলছেন তো? আমি আপনি পোষ মানাতে পারবো না নিশ্চয়ই, কিন্তু হিমালয়ের কোনো কোনো সাধু শুনেছি একেবারে বাঘের গুহায় বাঘের সঙ্গে বাস করে। হ্যাঁ, শুনেছেন তো, তা দেখেছেন কি? স্বীকার করতেই হলো যে দেখিনি। দেখবেন না, এই হলো আষাঢ়ে গপ্পের দেশ। শুনবেন অনেক কিছুই, কিন্তু চাক্ষুষ দেখতে চাইলে দেখতে পাবেন না। আমাদের রামায়ণ মহাভারতই দেখুন না, বলছে ইতিহাস, কিন্তু আসলে আজগবি গপ্পর ঢিপো। রাবণের 10টা মাথা, হনুমান লেজে আগুন নিয়ে লঙ্কা পুড়োচ্ছে, ভীমের অ্যাপিটাইট, ঘটোৎকচ, হিড়িম্বা, পুষ্পক্রথ, কুম্ভকর্ণ, এইগুলোর চেয়ে বেশি ননসেন্স আর কি আছে? আর সাধু সন্ন্যাসীদের ভণ্ডামির কথা যদি বলেন, সে তো এসব পুরাণ থেকেই শুরু হয়েছে, অথচ সারা দেশের শিক্ষিত অশিক্ষিত লোক একদিন ধরে এসব গিলে খাচ্ছে। বায়ানের কেল্লা দেখে রেস্ট হাউসে ফিরে লাঞ্চ ও বিশ্রাম সেরে ইমলি বাবার ডেরায় পৌঁছতে 4টে বেজে গেল। ধৈর্যটিবাবু এ ব্যাপারে আর আপত্তি করেননি। হয়তো তার নিজেরও বাবা সম্পর্কে একটা কৌতূহল হচ্ছিল। জঙ্গলের মধ্যে একটা দিব্যি পরিষ্কার খোলা জায়গায় একটা বিরাট তেঁতুল গাছের নিচে বাবার কুটির। গাছের থেকেই বাবার নামকরণ, আর সেটা করেছে স্থানীয় লোকেরা। বাবার আসল নাম কি তা কেউ জানে না। খেজুর পাতার ঘরে একটিমাত্র চেলা নিয়ে ভাল্লুকের ছালের ওপর বসে আছেন বাবা। চেলাটির বয়স অল্প, বাবার বয়স কত তা বোঝার জো নেই। সূর্য ডুবতে এখনও ঘণ্টাখানিক বাকি, কিন্তু তেঁতুল পাতার ঘন ছাউনির জন্যে এই জায়গাটা এখনই বেশ অন্ধকার। কুটিরের সামনে ধনী জ্বলছে, বাবার হাতে গাজার কুলকে। ধনির আলোতেই দেখলাম কুটিরের একপাশে একটা দড়ি টানানো, তাতে একটা গামছা আর একটা কপিন ছাড়া ঝোলানো রয়েছে কোটা 10 সাপের খোলস। আমাদের দেখে বাবা কলকের ফাঁক দিয়ে একটু হাসলেন। ধৈর্যটিবাবু ফিস করে বললেন, বৃথা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে চলে যান। দুধ খাওয়ার সময়টা কখন জিজ্ঞেস করুন। আপনারা বালকিশনকে দেখতে এসেছেন? এমনি বাবা আশ্চর্য উপায়ে আমাদের মনের কথা জেনে ফেলেছেন। কেউটের নাম যে বালকিষান সেটা আমাদের জিপের ড্রাইভার দীনদয়াল কিছুক্ষণ আগেই আমাদের বলেছে। ইমলি বাবাকে বলতেই হলো যে আমরা তার সাপের কথা শুনেছি এবং পোষা সাপের দুধ খাওয়া দেখতে আমাদের ভারী আগ্রহ। সেই সৌভাগ্য কি হবে? ইমলি বাবা আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়লেন। বালকিশন রোজই সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আমি ডাক দিলে গর্ত থেকে বেরিয়ে কুটিরে এসে দুধ খেয়ে যায়। 2 দিন আগে পর্যন্ত এসেছে, কিন্তু গতকাল থেকে বেচারার শরীরটা তেমন ভালো নেই। আজ পূর্ণিমা, আজও আসবে না, কাল থেকে আবার আসবে। সাপের শরীর খারাপ হয় এই খবরটা আমার কাছে নতুন, তবে পোষা তো হবে নাই বা কেন? গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির জন্য তো হাসপাতালই আছে। বাবার চেলা আর একটা খবর দিল, একে তো শরীর খারাপ, তার উপর কিছু কাঠ পিঁপড়ে নাকি তার গর্তে ঢুকে বালকিষানকে বেশ কাবু করে ফেলেছে। সেই সব পিঁপড়ে নাকি বাবার অভিশাপে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। কথাটা শুনে ধৈর্যটিবাবু আমার দিকে আর চোখে চাইলেন। আমি কিন্তু ইমলি বাবার দিকেই দেখছিলাম।
চেহারায় তেমন কোনো বিশেষত্ব নেই। পরনে সাধারণ একটা গেরুয়া আলখাল্লা, মাথায় জটা আছে, কিন্তু তাও কেমন জবরজং কিছু নয়। দোকানে দুটো লোহার মাকড়ি, গলায় গোটা চারেক ছোট মালা, ডান কুঁয়ের ওপর একটা তাবিজ। অন্য 5টা সাধু বাবার সঙ্গে খুব একটা তফাৎ নেই, কিন্তু তাও সন্ধ্যের পরন্ত আলোয় ধনির পিছনে বসা লোকটার দিক থেকে কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না। আমরা দাঁড়িয়ে আছি দেখে চেলাটি দুটো চাটাই বের করে এনে বাবার 10 হাত দূরে বিছিয়ে দিল। কিন্তু বাবার পোশাক কেউটেকেই যখন দেখা যাবে না, তখন আর বসে কি হবে? বেশি দেরি করে ফিরলে আবার ফিরতে ফিরতে রাত হবে। গাড়ি আছে ঠিকই, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর আশেপাশে জন্তু জানোয়ারেরও অভাব নেই। হরিণের পাল তো রোজই দেখছি, তাই আর শেষ পর্যন্ত বসলাম। বাবাকে নমস্কার করতে তিনি মুখ থেকে কোলকে না সরিয়ে চোখ বুজে মাথা হেট করে প্রতি নমস্কার জানালেন। আমরা দুজনে শখানিক গজ দূরে রাস্তার ধারে রাখা জিপের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু আগেও চারিদিকের গাছগুলো থেকে বাসায় ফেরা পাখির কলরব শুনতে পাচ্ছিলাম। এখন সব নিস্তব্ধ। কুটির থেকে বেরিয়ে কয়েক পা গিয়ে দুর্জটিবাবু হঠাৎ থেমে বললেন, সাপটা না হয় নাই দেখা গেল, তার গর্তটা অন্তত একবার দেখতে চাইলে হতো না? তার জন্য তো ইমলি বাবার কাছে যাওয়ার দরকার নেই। আমাদের ড্রাইভার দীনদয়াল তো বলছিল ও গর্তটা দেখেছে। আরে হ্যাঁ, তাই তো। গাড়ি থেকে দীনদয়ালকে নিয়ে আমরা আবার ফিরে এলাম। এবার কুটির দিকে না গিয়ে একটা বাদাম গাছের পাশ দিয়ে সরু পায়ে হাঁটা পথ দিয়ে খানিকটা এগিয়ে যেতেই সামনে একটা ঝোপঝাড় পড়ল। আশেপাশে পাথরের টুকরো পড়ে থাকতে দেখে মনে হলো এককালে এখানে হয়তো একটা দালান জাতীয় কিছু ছিল। দীনদয়াল বলল, ওই ঝোপটার ঠিক পেছনেই নাকি সাপের গর্ত। এমনি দেখে কিছু বোঝার উপায় নেই, কারণ আলো আরও কমে এসেছে। ধৈর্যটিবাবু তার কোটের পকেট থেকে একটা ছোট টর্চ বার করে ঝোপের উপর আলো ফেলতেই পেছনে গর্ত দেখা গেল। যাক, গর্তটা তাহলে সত্যিই আছে, কিন্তু সাপ, সে কি আর অসুস্থ অবস্থায় আমাদের কৌতূহল মেটানোর জন্য বেরোবে? সত্যি বলতে কি, সাধু বাবার হাতে কেউটে দুধ খাওয়া দেখার বাসনা থাকলেও সেই কেউটের গর্তের সামনে দাঁড়িয়ে তাকে দর্শন করার খুব ইচ্ছে ছিল না। কিন্তু ধৈর্যটিবাবুর কৌতূহল দেখলাম আমার চেয়েও বেশি। আলোয় যখন আর কাজ হলো না, তখন ভদ্রলোক মাটি থেকে ঢেলা কুড়িয়ে নিয়ে সেটা ঝোপের উপর ফেলতে আরম্ভ করলেন। এই বাড়াবাড়িটা আমার ভালো লাগলো না। কি হলো মশাই, আপনার দেখি রোগ চেপে গেছে। আপনি তো বিশ্বাসই করছিলেন না যে সাপ আছে। ভদ্রলোক এবার বেশ বড় একটা ঢেলা হাতে তুলে নিয়ে বললেন, এখনো করছি না। এই ঢেলাতেও যদি ফল না হয়, তাহলে বুঝবো বাবাজি সম্বন্ধে ওসব স্রেফ গাঁজাখুরি গল্প প্রচার করা হয়েছে। লোকের ভুল বিশ্বাস যত ভাঙানো যায় ততই মঙ্গল। ঢেলাটা ভারী শব্দ করে ঝোপের ওপর পড়ে কাটা সমেত গাছগুলোকে তছনছ করে দিল। ধৈর্যটিবাবু টর্চটা ধরে আছেন গর্তের উপর। কয়েক মুহূর্ত সব চুপ। কেবল বনের মধ্যে কোথায় যেন একটা ঝিঝি সবেমাত্র ডাকতে আরম্ভ করেছে। এবার তার সঙ্গে আরেকটা শব্দ যোগ হল, একটা শুকনো সুরহীন শিশিরের মতো শব্দ। তারপর পাতার খসখসানি, আর তারপর টর্চের আলোয় দেখা গেল একটা কালো মসৃণ জিনিসের খানিকটা জ্যান্ত। সেটা নড়ছে, আর ক্রমেই সেটা গর্তের বাইরে বেরিয়ে আসছে। এবার ঝোপের পাতা নড়ে উঠল, আর তার পর মুহূর্তে তার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা সাপের মাথা। টর্চের আলোয় দেখলাম কেউটের জলজলে চোখ, আর তার দুভাগে চেরা জিভ, যেটা বারবার মুখ দিয়ে বেরিয়ে এসে লিকলিক করে আবার সুরুত করে ভেতরে ঢুকে যাচ্ছে। দীনদয়াল কিছুক্ষণ থেকেই জিপে ফিরে যাওয়ার জন্য তাগাদা করছিল। এবার ধরা গলায় অনুনয় সুরে বলল, छोड़ दीजिए बापू, छोड़ दीजिए, अब तो देख लिया, वापस चलिए, अब वापस चलिए। টর্চের আলোর জন্যই বোধহয় বালকিষেন এখনো মাথাটা বের করে আমাদের দিকে চেয়ে আছে, আর মাঝে মাঝে জিভ বার করছে। আমি সাপ দেখেছি অনেক, কিন্তু এত কাছ থেকে এভাবে কাল কেউটে কখনো দেখিনি। কেউটেটি আক্রমণের চেষ্টা না করে চুপচাপ চেয়ে রয়েছে, এরকম কখনো দেখিনি। হঠাৎ টর্চের আলোটা কেঁপে উঠে সাপের উপর থেকে সরে গেল। তারপর যে কাণ্ডটা ঘটল সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ধৈর্যটিবাবু হঠাৎ করে একটা পাথরের টুকরো তুলে নিয়ে চোখের নিমিষে সেটা বালকিষেনের মাথার দিকে তাক করে ছুঁড়ে মারল।
আর তারপরেই পরপর আরও দুটো। একটা বিশ্রী আশঙ্কায় দিশেহারা হয়ে আমি বলে উঠলাম, আপনি এটা কি করলেন ধৈর্যটি বাবু? ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বেশ উল্লাসের সঙ্গে বললেন, ওয়ান কেউটে লেস। দীনদয়াল হা করে বিস্ফারিত চোখে ঝোপটার দিকে চেয়ে আছে। ধৈর্যটি বাবুর হাত থেকে টর্চটা নিয়ে আমি এবার গর্তের উপর আলো ফেললাম। বালকিশনের অসার দেহের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ঝোপের পাতায় লেগে রয়েছে সাপের মাথা থেকে ছিটকে বেরোনো রক্ত। এর মধ্যে কখন যে ইমলি বাবা আর তার চেলা এসে আমাদের পেছনে দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। ধৈর্যটি বাবুই প্রথম পেছন ফিরলেন। তারপর আমিও ঘুরে দেখি বাবা হাতে একটা যষ্টি নিয়ে আমাদের থেকে হাত 10 দূরে একটা বেটে খেজুর গাছের পাশে দাঁড়িয়ে ধৈর্যটি বাবুর দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বাবা যে এত লম্বা সেটা বসে থাকা অবস্থায় বুঝতে পারিনি, আর তার চোখের চাহনির বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। বিস্ময়, ক্রোধ আর বিদ্বেষ মিশানো এমন চাহনি আমি কারো চোখে দেখিনি। বাবার ডান হাতটা এবার সামনের দিকে উঠে এলো। এখন সেটা নির্দেশ করছে ধৈর্যটি বাবুর দিকে। হাতের তর্জনীটা এবার সামনের দিকে বেরিয়ে এসে নির্দেশটা আরও স্পষ্ট হলো। এই প্রথম দেখলাম বাবার আঙুলের এক একটা নখ প্রায় 2 ইঞ্চি লম্বা। কার কথা মনে পড়ছে বাবাকে দেখে? ছোটবেলায় দেখা বিডন স্ট্রিটে আমার মামা বাড়ির দেয়ালে টানানো রবি বর্মার একটা ছবি ছিল। দুর্বাসা মুনি অভিশাপ দিচ্ছেন শকুন্তলাকে, ঠিক এইভাবে হাত তোলা, চোখে ঠিক এই চাহানি। কিন্তু অভিশাপের কথা কিছু বললেন না ইমলি বাবা। তার গম্ভীর চাপা গলায় বললেন, একটা বালকিশন গেছে তাতে কি হলো, আরেকটা আসবে। বালকিশনের মৃত্যু নেই, বালকিশন অমর। ধৈর্যটি বাবু তার ধুলো মাখা হাত রুমালে মুছে আমার দিকে ফিরে বললেন, চলুন। বাবার চেলা এসে গর্তের মুখ থেকে কেউটের মৃতদেহটা বার করে নিল, বোধহয় তার সৎকারের ব্যবস্থার জন্য। সাপের দৈর্ঘ্য দেখে আমার মুখ থেকে আপনা থেকেই একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। কেউটে যে এত লম্বা হতে পারে তা আমার ধারণাই ছিল না। ইমলি বাবা ধীরে ধীরে তার কুটিরের দিকে চলে গেলেন। আমরা 3 জন গিয়ে জিপে উঠলাম। রেস্ট হাউসে ফেরার পথে ধৈর্যটি বাবুকে গুম হয়ে বসে থাকতে দেখে তাকে একটা কথা না বলে পারলাম না। সাপটা যখন লোকটার পোষা আর আপনার কোনো অনিষ্টও তো করছিল না, শুধু শুধু ওটাকে মারতে গেলেন কেন? ভেবেছিলাম ভদ্রলোক বুঝি সাপ আর সাধুকে আরও কিছু করার কথা শুনিয়ে নিজের কুকীর্তি সমর্থনের চেষ্টা করবেন, কিন্তু তিনি সেসব কিছুই না করে উল্টো আমাকে একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন করে বসলেন। খগম কি বলুন তো মশাই? খগম? খগম নামটা আবছা আবছা চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি বা পড়েছি মনে পড়ল না। ধৈর্যটিবাবু আরও বার দুয়েক আপন মনে খগম খগম করে শেষটা চুপ করে গেলেন। রেস্ট হাউসে এসে যখন পৌঁছালাম তখন 6:30 বাজে। ইমলি বাবার চেহারা মাঝে মাঝে মনে পড়ছে। দুর্বাসার মতো চোখ পাখিয়ে হাত তুলে রয়েছেন ধৈর্যটিবাবুর দিকে। ভদ্রলোকের কেন যে এমন মতিভ্রম হলো কে জানে, তবে মন বলছে ঘটনার শেষ দেখে এসেছি আমরা, কাজেই ও নিয়ে ভেবে আর লাভ নেই। বাবা নিজেই বলেছেন বালকৃষ্ণের মৃত্যু নেই। ভরতপুরের জঙ্গলে কি আর কেউটে নেই? কালকের মধ্যে নিশ্চয়ই বাবার চেলা চামুন্ডারা আরেকটা কেউটা ধরে এনে বাবাকে উপহার দেবে। ডিনারে লক্ষ্মণ মুরগির কারি রেঁধেছিল, আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হাতের রুটি আর উড়ক্কা ডাল। সারাদিনের ঘোরাফেরার পর খিদেটা দিব্যি হয়। কলকাতায় রাতে যা খাই তার ডবল খেয়ে ফেলি অক্লেশে। ধৈর্যটিবাবু ছোটোখাটো মানুষ হলে কি হবে, তিনিও বেশ ভালোই খেতে পারেন, কিন্তু আজ যেন মনে হলো ভদ্রলোকের খিদে নেই। শরীর খারাপ লাগছে কিনা জিজ্ঞেস করাতে কিছুই বললেন না। আপনি কি বালকিশনের কথা ভেবে আক্ষেপ করছেন? ধৈর্যটিবাবু আমার কথায় মুখ খুললেন বটে, কিন্তু যা বললেন সেটাকে আমার প্রশ্নের উত্তর বলা চলে না। পেট্রোম্যাক্সের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে গলাটাকে ভীষণ সরু আর মোলায়েম করে বললেন, সাপটা ফিস ফিস করছিল, ফিস ফিস করছিল। আরে ফিস ফিস না, ফোস ফোস।
ধূর্যটিবাবু আলোর দিক থেকে চোখ না সরিয়ে মাথা নেড়ে বললেন, না, ফিস ফিস, সাপের ভাষা, সাপের শীষ, ফিস। কথাটা বলে ভদ্রলোক নিজেই জিভের ফাঁক দিয়ে সাপের শীষের মতো শব্দ করলেন কয়েকবার। তারপর আবার ছড়া কাটার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, বালকিশনের বিষম বিষ, ফিস ফিস, সাপের ভাষা, সাপের শীষ, ফিস ফিস, বালকিশনের বিষম বিষ, ফিস 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 ফিস। এটা কি ছাগলের দুধ? শেষ কথাটা অবশ্যই ছড়ার অংশ নয়, সেটা হলো সামনের প্লেটে রাখা পুডিংকে উদ্দেশ্য করে। লক্ষ্মণ শুধু দুধটা বুঝেছে, ছাগল কি না বুঝেই বলল, हाँ बाबू, दूध है और अंडा भी है। দুধ আর ডিম দিয়ে যে পুডিং হয় সে কে না জানে। ধূর্যটিবাবু লোকটা স্বভাবতই একটু খামখেয়ালি ও ছিটগ্রস্ত, কিন্তু ওর আজকের হাবভাবটা একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। তিনি নিজেই হয়তো সেটা বুঝতে পেরে জোর করেই নিজেকে সামলে বললেন, বড় বেশি রোদে ঘোরা হয়ে গেছে কদিন, বোধহয় মাথাটা একটু, কাল থেকে একটু সাবধান হতে হবে। আজ শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, তাই খাবার পরে আর বাইরে না বসে বরং ঘরে গিয়ে আমার সুটকেসটা গোছাতে লাগলাম। কাল সন্ধ্যার ট্রেনে ভরতপুর ছাড়ব। মাঝরাত্রিরে সোয়াই মধুপুরে চেঞ্জ, আর ভোর 5টায় জয়পুরে পৌঁছানো। অন্তত এটাই আমার প্ল্যান ছিল, কিন্তু সে প্ল্যান ভেস্তে গেল। মেজদাকে টেলিগ্রাম করে জানিয়ে দিতে হলো যে অনিবার্য কারণে যাওয়া একদিন পিছিয়ে যাচ্ছে। কেন এমন হলো সেটাই এখন বলতে চলেছি। ঘটনাগুলো যথাসম্ভব স্পষ্ট ও অবিকলভাবে বলতে চেষ্টা করব। এই ঘটনা যে সকলে বিশ্বাস করবে না সেটা জানি। যার মাধ্যমে প্রমাণ করতে পারতাম সেটাও ইমলি বাবার কুটিরের 50 হাত উত্তরে হয়তো এখনো মাটিতে পড়ে আছে। সেটার কথা ভাবলেও আমার গা শিউরে ওঠে। কাজেই সেটা প্রমাণ হিসেবে হাতে করে তুলে নিয়ে আসতে পারিনি, তাতে আর আশ্চর্য কি। যাকগে, এখন ঘটনায় আসা যাক। সুটকেস গুছিয়ে লণ্ঠনটাকে কমিয়ে ড্রেসিং টেবিলের আড়ালে রেখে রাতের পোশাক পরে বিছানায় উঠতে যাব, এমন সময় পূব দিকের দরজায় টোকা পড়ল। এই দরজার পেছনেই ধূর্যটিবাবুর ঘর। দরজা খুলতেই ভদ্রলোক চাপা গলায় বললেন, আপনার কাছে ফ্রিজ জাতীয় কিছু আছে, কিংবা মশা তাড়ানোর অন্য কোনো ওষুধ? মশা এলো কোত্থেকে? আপনার ঘরের জানালায় নেট লাগানো নেই? তা আছে, তবে তাও কি যেন কামড়াচ্ছে। সেটা টের পাচ্ছেন আপনি? হাতে মুখে দাগ হয়ে যাচ্ছে। দরজার মুখটায় অন্ধকার, তাই ভদ্রলোকের চেহারাটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। বললাম, আচ্ছা ভেতরে আসুন, দেখি কি দাগ হলো। ধূর্যটিবাবু ঘরের ভেতরে এলেন। লণ্ঠনটা সামনে তুলে ধরতেই দাগগুলো দেখতে পেলাম। কাল শীতের মতো দাগ। এই জিনিস আগে কখনো দেখিনি, আর দেখে মোটেও ভালো লাগলো না। আহা, বিদ্যুতে ব্যারাম বাঁধিয়ে বসেছেন মশাই। অ্যালার্জি থেকে হতে পারে। কাল সকালে উঠে ডাক্তারের খোঁজ করতে হবে। আপনি বরং ঘুমোতে চেষ্টা করুন, ও নিয়ে আর চিন্তা করবেন না। আর এটা পোকার ব্যাপার নয়, অন্য কিছু। ব্যথা ট্যাথা হচ্ছে নাকি? না। তাও ভালো, যান শুয়ে পড়ুন। ভদ্রলোক চলে গেলেন, আর আমিও বিছানায় উঠে কুম্বলের তলায় ঢুকে পড়লাম। রাত্রে ঘুমোবার আগে বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস। এখানে লণ্ঠনের আলোয় সেটা আর পড়া সম্ভব হচ্ছে না। আর সত্যি বলতে কি, সেটার প্রয়োজনও নেই। সারাদিনের ক্লান্তির পর বালিশে মাথা দেবার 10 মিনিটের মধ্যেই ঘুম এসে যায়। কিন্তু আজ আর সেটা হলো না। একটা গাড়ির শব্দে তন্দ্রা ভেঙে গেল। সাহেবের গলা শুনতে পাচ্ছি, আর একটা অচেনা কুকুরের ডাক। ট্যুরিস্ট এসেছে রেস্ট হাউসে। কুকুরটা ধমক খেয়ে চেঁচানো থামালো। সাহেবরাও বোধহয় ঘরে ঢুকে পড়েছে। আবার সব নিস্তব্ধ, কেবল বাইরে ঝিঝি ডাকছে। না, শুধু ঝিঝি না, তাছাড়াও আরেকটা শব্দ পাচ্ছি। আমার পূব দিকের প্রতিবেশী এখনও সজাগ, শুধু সজাগ নয়, সচল। তার পায়ের শব্দ পাচ্ছি। অথচ জানলার তলার ফাঁক দিয়ে কিছুক্ষণ আগেই দেখেছি লন্ডনটা হয় নিভিয়ে দেওয়া হয়েছে, না হয় পাশের বাথরুমে রেখে দেওয়া হয়েছে। অন্ধকার ঘরে ভদ্রলোক পায়চারি করছেন কেন? এই প্রথম আমার সন্দেহ হলো যে ভদ্রলোকের মাথায় হয়তো ছিটের একটু বেশি কিছু আছে।
তার সঙ্গে আমার আলাপ মাত্র 2 দিনের। তিনি নিজে যা বলেছেন তার বাইরে তার সম্বন্ধে আমি কিছুই জানি না। সত্যি বলতে কি, মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত যাকে পাগলামো বলে তার কিন্তু কোনো লক্ষণই আমি ধৈর্যটি বাবুর মধ্যে দেখিনি। দিক আর বায়ানের কেল্লা দেখতে দেখতে তিনি যেসব কথাবার্তা বলছিলেন তাতে মনে হয় ইতিহাসটা তার বেশ ভালোভাবেই পড়া আছে। শুধু তাই নয়, আর্ট সম্বন্ধেও তার যথেষ্ট জ্ঞান আছে, সেটার প্রমাণও তার কথাবার্তায় দিয়েছেন। রাজস্থানের স্থাপত্যে হিন্দু ও মুসলমান কারিগরদের কাজের কথা তিনি রীতিমতো উৎসাহের সঙ্গে বলেছিলেন। না, ভদ্রলোকের শরীরটা বোধহয় খারাপ হয়েছে। কাল একজন ডাক্তারের খোঁজ করা অবশ্য করত। আমার ঘড়ির রেডিয়াম ডায়ালে তখন বলছে 11:15। পূব দিকের দরজায় আবার টোকা পড়ল। এবার বিছানা থেকে না উঠে হাঁক দিলাম, কি ব্যাপার ধৈর্যটি বাবু, কি বলছেন? ভদ্রলোকের কথা আটকে গেছে। এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, ঠিক করে বলুন। শুনবেন একটু? অগত্যা উঠলাম। দরজা খুলতে ভদ্রলোক একটা ছেলে মানুষের মতো প্রশ্ন করলেন যে আমার বেশ বিরক্তই লাগলো। আচ্ছা, সাপ কি দন্ত স? আমি আমার বিরক্তি লুকোবার কোনো চেষ্টা করলাম না। আপনি এটা জানানোর জন্য এত রাত্রে দরজা ধাক্কা দিলেন? দন্ত স? আগে হ্যাঁ, সাপ মানে যখন সর্প, স্নেক, তখন দন্ত স। আর তালব্য স? সেটা অন্য সাপ, তার মানে হলো অভিশাপ। হ্যাঁ, অভিশাপ। থ্যাংক ইউ, শুয়ে পড়ুন। আচ্ছা আচ্ছা, আপনাকে বরং একটা ঘুমের ওষুধ দিই, আছে আমার কাছে, খাবেন? না, শীতকালে এমনিতেই ঘুমোই, শুধু সন্ধ্যায় সূর্যাস্তের সময়। আপনার জিভে কিছু হয়েছে নাকি? কথা আটকে যাচ্ছে কেন? আপনার টর্চটা দিন একবার, আমি দেখছি। ভদ্রলোকের পেছন পেছন আমিও ওর ঘরে ঢুকলাম। টর্চটা ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল। সেটা জেলে ভদ্রলোকের মুখের সামনে ধরতেই তিনি হাঁ করে জিভটা বার করে দিলেন। জিভে কিছু একটা যে হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। একটু সরু লাল দাগ ডগা থেকে শুরু করে জিভের মাঝখান পর্যন্ত চলে গেছে। এটাতেও কোনো যন্ত্রণা নেই বলছেন? কী যে ব্যারাম বাঁধিয়ে বসেছেন ভদ্রলোক, সেটা আমার বোঝার সাধ্য নেই। এবারে ভদ্রলোকের খাটের দিকে চোখ গেল। বিছানা পরিপাটি ভাব দেখে বুঝলাম তিনি এখনও পর্যন্ত খাটে ওঠেননি। আপনি শুয়ে পড়ুন তো, আপনাকে শুতে দেখে তারপর আমি নিজের ঘরে যাব। আর হাত জোর করে অনুরোধ করছি, আর দরজা ধাক্কাবেন না। কাল ট্রেনে ঘুম হবে না জানি, তাই আজকের রাতটা ঘুমিয়ে নিতে চাই। ভদ্রলোক কিন্তু খাটের দিকে যাবার কোনো আগ্রহ দেখালেন না। লণ্ঠনটা বাথরুমে রাখা আছে, তাই ঘরে প্রায় আলো নেই বললেই চলে। বাইরে পূর্ণিমার চাঁদ, উত্তরের জানালা দিয়ে ঘরের মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। তারই প্রতিফলিত আলোয় ধৈর্যটি বাবুকে দেখতে পাচ্ছি। স্লিপিং স্যুট পরে দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে ঠোঁট ফাঁক করে শীষ দেওয়ার মতো শব্দ করছে। তিনি আসবার সময় কম্বলটা গায়ে জড়িয়ে এসেছি, অথচ ধৈর্যটিবাবু দিব্যি গরম কাপড় চোপড় কিচ্ছু না পরে দাঁড়িয়ে আছেন। ভদ্রলোক শেষটায় যদি সত্যি একটা গোলমেলে ব্যারাম বাঁধিয়ে বসেন, তাহলে তো তাকে ফেলে আমার পক্ষে যাওয়া খুবই মুশকিল হবে। বিদেশে ভুইয়ে একজন বাঙালি বিপদে পড়লে আরেকজন তার জন্য কিছু না করে সরে পড়বে, এটা তো হতে পারে না। আরেকবার তাকে বিছানায় শুতে বলেও যখন কোনো ফল হলো না, তখন বুঝলাম ওর হাতটা ধরে টেনে নিয়ে জোর করে শুইয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। তিনি যদি অবাধ্য শিশু হতে চান, তবে তার গুরুজনের ভূমিকাই নিতে হবে। কিন্তু তার হাতটা ধরা মাত্র আমার শরীরে এমন প্রতিক্রিয়া হলো যে আমি চমকে 3 হাত পিছিয়ে গেলাম। ধৈর্যটি বাবুর শরীর বরফের মতো ঠান্ডা। কোনো জ্যান্ত মানুষের শরীর এত ঠান্ডা হতে পারে আমি কল্পনাই করিনি। আমার অবস্থা দেখেই বোধহয় ধৈর্যটি বাবুর ঠোঁটের কোণে একটা হাসির ভাব ফুটে উঠল। তার কটা চোখ দিয়ে তিনি এখন আমার দিকে চেয়ে মিচকি মিচকি হাসছেন। আপনার কি হয়েছে বলুন তো? ধৈর্যটিবাবু আমার দিকে চোখ সরালেন না, এক দৃষ্টে চেয়ে আছেন প্রায় মিনিট খানিক। অবাক হয়ে দেখলাম যে একটিবারও চোখের পাতা পড়ল না তার। এরই মধ্যে তার জিভটা বার করে ঠোঁটের ফাঁক দিয়ে বেরোলো। বাবা ডাকছেন, বালকিশন।
বালকিশন, বাবা ডাকছেন। তারপর ভদ্রলোকের হাঁটু ভাঁজ হয়ে গেল। তিনি প্রথমে হাঁটু গেড়ে বসলেন, তারপর শরীরটাকে এগিয়ে দিয়ে মাটিতে উপর হয়ে শুয়ে কোমরের ওপর ভর করে নিজেকে হেঁচড়ে টেনে নিয়ে খাটের তলায় অন্ধকারে চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছিলাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, হাত ঠক ঠক করে কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ভদ্রলোক সম্বন্ধে দুশ্চিন্তা কেটে গিয়ে এখন যেটা অনুভব করছি সেটা অবিশ্বাস্য আর আতঙ্কে মেশানো একটা ভয়ঙ্কর ভাব। নিজের ঘরে ফিরে এলাম। দরজাটা বন্ধ করে খিল লাগিয়ে আপাদ মস্ত কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকার পর কাঁপুনিটা কমল। চিন্তাটা একটু পরিষ্কার হলো। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং চোখের সামনে যা ঘটতে দেখেছি তা থেকে কী সিদ্ধান্তে পৌঁছানো যায় একবার ভেবে দেখলাম। আজ বিকেলে আমার সামনে দুর্যোটিবাবু ইমলি বাবার পোষা কেউটিকে পাথরের ঘায়ে মেরে ফেললেন। তারপরে ইমলি বাবা দুর্যোটিবাবুর দিকে আঙুল দেখিয়ে বললেন, একটা বালকিশন গেছে, তার জায়গায় আরেকটা বালকিশন আসবে। আর সেই দ্বিতীয় বালকিশন কি সাপ? না, মানুষ। নাকি সাপ হয়ে যাওয়া মানুষ? ধৈর্যটিবাবুর সর্বাঙ্গে চাকা চাকা দাগগুলো কি? জিভের দাগটা কি? সেটা কি দুভাগে ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থা? তার শরীর এত ঠান্ডা কেন? তিনি খাটে না শুয়ে খাটের তলায় ঢুকলেন কেন? হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো একটা জিনিস মনে পড়ে গেল, খগন। দুর্যোটিবাবু জিজ্ঞেস করেছিলেন খগনের কথা। নামটা চেনা চেনা লাগছিল, কিন্তু বুঝে উঠতে পারিনি। এখন মনে পড়েছে, ছেলেবেলায় পড়া মহাভারতের একটা গল্প। খগন নামে একটা তপস্বী ছিলেন। তার সাপে তার বন্ধু সহস্রপাদ মুনি ঢোড়া সাপ হয়ে যান। খগন সাপ, সাপ সব মিলে যাচ্ছে। তিনি হয়েছিলেন ঢোড়া। আরে ইনি কি তবে? আমার দরজায় আবার কে যেন ধাক্কা দিচ্ছে। উপর দিকে নয়, তলার দিকে, চৌকাঠের উপরে। একবার, দুইবার, তিনবার। আমি বিছানা থেকে নড়লাম না। দরজা আমি খুলব না, আর না। আওয়াজ বন্ধ হলো। আমি দম বন্ধ করে কান পেতে আছি। এবার কানে এলো শিশের শব্দ। দরজার কাছ থেকে ক্রমে সেটা দূরে সরে গেল। এবার আমার নিজের হৃৎস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ওটা কি? একটা চিচি শব্দ, একটা তীক্ষ্ণ মিহি আর্তনাদ। ইঁদুর নাকি? এখানে ইঁদুর আছে। প্রথম রাতেই দেখেছি আমার ঘরে। পরদিন লক্ষ্মণকে বলাতে সে রান্নাঘর থেকে একটা ইঁদুর ধরা কলে জ্যান্ত ইঁদুর দেখিয়ে নিয়ে গেল। বলল, চুহা তো আছেই, ছুছুন্দরও আছে। আর্তনাদ ক্রমে মিলিয়ে এসে আবার নিস্তব্ধতা। 10 মিনিট গেল। ঘড়ি দেখলাম 1:45। ঘুম যে কোথায় উধাও হয়েছে জানি না। জানলা দিয়ে বাইরের গাছপালা দেখা যাচ্ছে। চাঁদ বোধ হয় ঠিক মাথার উপরে। একটা দরজা খোলার শব্দ। পাশের ঘরে ধৈর্যটিবাবু বারান্দায় যাওয়ার দরজাটা খুলেছেন। আমার ঘরের যেদিকে জানলা, বারান্দায় যাওয়ার দরজাও সেই দিকে। ধৈর্যটিবাবুর ঘরেও তাই। বারান্দা থেকে নেমে 20 হাত গেলেই গাছপালা শুরু হয়। ধৈর্যটিবাবু বারান্দায় বেরিয়েছেন। কোথায় যাচ্ছেন তিনি? কি মতলব তার? আমি এক দৃষ্টে জানালার দিকে চেয়ে রইলাম। শিশের শব্দ পাচ্ছি। সেটা ক্রমশ বাড়ছে। এবার সেটা ঠিক আমার জানালার বাইরে। জানালাটা ভাগ্যিস জালে ঢাকা, নইলে একটা কি যেন জিনিস জানালার তলা দিয়ে উপরের দিকে উঠছে। খানিকটা উঠে থেমে গেল। একটা মাথা, লণ্ঠনের আবছা আলোয় চোখ দুটো জল জল করছে। নিষ্ফলক দৃষ্টিতে চোখ দুটো আমার দিকে চেয়ে আছে। প্রায় মিনিট খানিক এইভাবে থাকার পর একটা কুকুরের ডাক শোনা মাত্র মাথাটা বাঁ দিকে ঘুরে পরক্ষণেই নিচের দিকে নেমে অদৃশ্য হয়ে গেল। কুকুরটা ডাকছে, পরিত্রাহী চিৎকার। এবার একটা ঘুম জানানো সাহেবী গলায় ধমকের আওয়াজ পেলাম। একটা কাতর গোঙানির সঙ্গে কুকুরের ডাকটা থেমে গেল। তারপর আর কোনো শব্দ নেই। আমি মিনিট 10 ইন্দ্রিয়গুলোকে সজাগ রেখে শুয়ে রইলাম। কানের মধ্যে আজই রাত্রে শোনা একটা ছড়া বারবার ফিরে আসছে, সাপের ভাষা, সাপের শীষ।
ফিস ফিস ফিস, বালকিশনের ভীষণ বিষ, ফিস ফিস ফিস। ক্রমে সেই ছড়াটাও মিলিয়ে এলো। বুঝতে পারলাম একটা ঝিমঝিমে অবসন্ন ভাব আমাকে ঘুমের দিকে নিয়ে যাচ্ছে। ঘুম ভাঙল সাহেবদের চেঁচামেচিতে। ঘড়িতে দেখি 6টা বাজতে 10। কিছু একটা গন্ডগোল বেঁধেছে। তাড়াতাড়ি উঠে গায়ে একটা গরম কাপড় চাপিয়ে বাইরে এসে শ্বেতাঙ্গ আগন্তুকের সাক্ষাৎ পেলাম। 2 যুবক, আমেরিকান, ডাকনাম ব্রুস আর মাইকেল। তাদের পোষা কুকুরটা কাল রাত্রে মারা গেছে। কুকুরটাকে নিজেদের ঘরে নিয়েই শুয়েছিল, তবে ঘরের দরজাটা বন্ধ করেনি। ওরা সন্দেহ করছে রাত্রে বিছে বা সাপ জাতীয় বিষাক্ত কিছু এসে কামড়ানোর ফলেই এই দশা। মাইকেলের ধারণা কাকড়া বিছে, কারণ শীতকালে সাপ বেরোয় না, সেটা সকলেই জানে। আমি আর কুকুরের উপর সময় নষ্ট না করে বারান্দার উল্টো দিকে ধূর্যটিবাবুর ঘরের সামনে হাজির হলাম। দরজা খোলা রয়েছে। ঘরের মালিক ঘরে নেই। লক্ষ্মণ রোজ ভোরে 5:30টায় উঠে উনুন ধরিয়ে চায়ের জল গরম করে। তাকে জিজ্ঞেস করতে সে বলল ধূর্যটিবাবুকে দেখেনি। নানান রকম আশঙ্কা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ভদ্রলোককে খুঁজে বার করতেই হবে। পায়ে হেঁটে আর কত দূর যাবেন তিনি? কিন্তু চারপাশের জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া গেল না। 10:30টায় জিপ এলো। আমি ড্রাইভারকে বললাম পোস্ট অফিস যাব, জয়পুরে টেলিগ্রাম করতে হবে। ধূর্যটিবাবুর রহস্য সমাধান না করে ভরতপুর ছাড়া যাবে না। মেজদাকে টেলিগ্রাম করে ট্রেনের টিকিট একদিন পিছিয়ে রেস্ট হাউসে ফিরে এসে শুনলাম তখনও পর্যন্ত ধূর্যটিবাবুর কোনো খবর পাওয়া যায়নি। আমেরিকান ছেলে দুটি তাদের মরা কুকুরটাকে কবর দিয়ে এরই মধ্যে তল্পিতল্পা গুটিয়ে উধাও। সারা দুপুর রেস্ট হাউসের আশপাশে ঘোরাফেরা করলাম। জিপটা আমার আদেশ মতোই আজ বিকেলে এসে হাজির হলো। একটা মতলব ছিল মাথায়, মন বলছিল সেটাই হয়তো ফল হবে। ড্রাইভারকে বললাম ইমলি বাবার কাছে চলো। কাল যেমন সময় এসেছিলাম আজও প্রায় সেই একই সময়ে গিয়ে পৌঁছলাম। বাবা কালকের মতো ধুনি জ্বালিয়ে বসে আছেন। শিষ্য আজ আরও 2টি বেড়েছে, তার মধ্যে একজন মাঝবয়সী, অন্যটি ছোকরা। বাবা আমাকে দেখেই ঘাড় বেঁকিয়ে নমস্কার জানালেন। কালকে সেই ভস্য করা চাহানির সঙ্গে আজকের চাহানির কোনো মিল নেই। আমি আর সময় নষ্ট না করে বাবাকে সরাসরি জিজ্ঞেস করলাম, বাবা, আমার সঙ্গে যে ভদ্রলোকটি কাল এসেছিলেন তার কোনো খবর জানেন? আজকে সকাল থেকে তাকে খুঁজে পাচ্ছি না। বাবার মুখ প্রসন্ন হাসিতে ভরে গেল। তা খবর আছে বই কি, তোমার বন্ধু আমার আশা পূর্ণ করেছে। সে আমার বালকিশনকে আবার ফিরিয়ে এনেছে। এই প্রথম চোখে পড়ল বাবার ডান পাশে রাখা একটি পাথরের বাটি। সেই বাটিতে যে সাদা তরল পদার্থটা আছে সেটা দুধ ছাড়া আর কিছুই নয়। কিন্তু সাপ আর দুধের বাটি দেখতে তো এত দূর আসিনি। আমি এসেছি ধূর্যজ্যোতি প্রসাদ বসুর খোঁজে। লোকটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তার অস্তিত্বের একটা চিহ্ন যদি দেখতে পেতাম তবুও নিশ্চিন্ত হওয়া যেত। এমনি বাবা মানুষের মনের কথা বুঝে ফেলতে পারেন, এটা আগেও দেখেছি। গাজার কলকেতে বড় রকম একটা টান দিয়ে সেটা পাশের পৌর চেলার হাতে চালান দিয়ে বললেন, তোমার বন্ধুকে তো তুমি আর আগের মতো ফিরে পাবে না, তবে তার স্মৃতিচিহ্ন সে রেখে গেছে। সেটা তুমি বালকিশনের ডেরার 50 পা দক্ষিণে পাবে। সাবধানে যেও, অনেক কাটা গাছ পড়বে পথে। বাবার মতো গেলাম বালকিশনের গর্তের কাছে। সেই গর্তে এখন সাপ আছে কিনা সেটা জানার বিন্দু মাত্র কৌতূহল আমার নেই। আকাশে ডুবো ডুবো সূর্যের দিকে চেয়ে হিসেব করে দক্ষিণ দিক ধরে এগিয়ে গেলাম। ঘাস, কাটা ঝোপ, পাথরের টুকরো আর চোর কাটার ভিতর দিয়ে গুনে গুনে 50 পা এগিয়ে গিয়ে একটা অর্জুন গাছের গুড়ির ধারে যে জিনিসটা পড়ে থাকতে দেখলাম, সেরকম জিনিস এই কয়েক মিনিট আগেই ইমলি বাবার কুটিরে দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখেছি। সেটা একটা খোলস। সারা খোলসের উপর রুহিতন মার্কা নকশা। সাপের খোলস কি? না, তা নয়। সাপের শরীর কি এত চওড়া হয়? আর তার দুপাশ দিয়ে কি 2টো হাত, তলা দিয়ে কি একজোড়া পা বেরোয়? আসলে এটা একটা মানুষের খোলস। সেই মানুষটা এখন আর মানুষ নেই। সে এখন ওই গর্তটার মধ্যে
কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। সে যাতে কেউটে, তার দাঁতে বিষ। ওই যে তার শীষ শুরু হলো, ওই সূর্য ডুবে, ওই যে ইংলি বাবা ডাকছে, বালকিশোর, 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 বালকিশোর।